হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই এখনো সিটে বসেননি, সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি একটু অর্গানাইজড হতে বসে পড়েন। আমরা আমাদের সেশনটা শুরু করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল, ওয়েব অ্যান্ড ডেটা সামিটে আপনারা যারা এসেছেন সবাইকে স্বাগতম। এবং হচ্ছে আমরা খুব সুন্দর করেই আমাদের একটা সামিট চলছে, এবং এখানে দুইটা টপিক নিয়ে আসলে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে ডেটা। তো আমরা আমাদের সাথে যে প্যানেলিস্ট পেয়েছি, ডিস্টিংগুইশড প্যানেলিস্ট যারা বাংলাদেশে বিগ বিগ কোম্পানিজের ফাউন্ডার্স, এবং তারা বড় বড় কোম্পানিজ রান করছেন। সো তাদের কাছ থেকে যতটুকু ইনসাইটস নেওয়া পসিবল আপনারা আজকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের এখানে দুইজন প্যানেলিস্ট আমরা মিস করছি, বাট একই সাথে আমরা ভাইদের কাছে আর একটু বেশি সময় করে পাচ্ছি। সো আমি যদি ডিস্ট্রিবিউট করি 30 মিনিটস আমাদের অ্যাকচুয়ালি টাইম। সো সেই 30 মিনিটসের মধ্যে আমরা তিনজনকে ডিস্ট্রিবিউট করে দিব। সো প্রত্যেকে 10 মিনিট করে পাবেন। সো তার মানে আমি দুইটা করে প্রশ্ন করব। সো এক একটা প্রশ্নে আমি 5 মিনিট করে টাইম দিতে পারবো। সো এই আর কি। তো এইভাবে আমরা শুরু করছি। তো ফার্স্টে আমি মনজুর ভাইকে দিয়ে শুরু করছি যে ভাইয়া, actually you are running one of the largest companies in Bangladesh, and you have faced so many challenges so far in your life and in your professional life. এবং DataSoft একটা কোম্পানি থেকে হিসাবে গ্রো করেছে অনেক দিন ধরে। সো আপনি সমস্ত এক্সপিরিয়েন্স আপনি দেখেছেন, হার্ড টাইমস, গুড টাইমস অ্যান্ড এভরিথিং। সো এই বর্তমান সময় 2024-এ এসে একটা বিগ স্কেল প্রজেক্ট, একদম ধরেন আপনার কাছে শুধু এপিক একটা রিকোয়ারমেন্ট আছে, আর কিছু নাই, ইন ডিটেল রিকোয়ারমেন্ট নাই। সো হোয়ার শুড ইউ স্টার্ট, এবং আপনি ওই অবস্থা থেকে আপনার ফিউচার প্রেডিক্টিভ ওয়েতে আপনি ডিসিশনটা কিভাবে নেন যে আমার এই প্রজেক্টটা কোন জায়গায় গিয়ে দেখতে চাই আমি। এবং এই মুহূর্তে আপনার কাছে যেহেতু এপিক ব্রিফ আছে, পুরো ডিটেল ব্রিফ নাই, আপনি পয়েন্ট বাই পয়েন্ট কিভাবে স্ট্র্যাটেজিসগুলো আপনারা ডিফাইন করেন আপনাদের অর্গানাইজেশনে বা ইন জেনারেল। প্রশ্নটা প্রশ্নকর্তাকে কি ক্রিটিসাইজ করা যায়? আপনার অনুমতি দিলে তাহলে আমি করতে পারি। ইউ অল এগ্রি? ওকে। এই কোয়েশ্চেনটা একটু ভেগ ছিল, অনেকটাই ওপেন এন্ডেড। তো এই আমরা জানি যে কোনো ডেভেলপমেন্ট আসলে ইউর রাইট, যে কোনো ডেভেলপমেন্ট হয়তো একটা এনভেলপের পিছনে লেখা যে আমি এটা করতে চাই, উইশ লিস্ট কিংবা অ্যাসপিরেশন থাকে যে আমি একটা এরকম সিস্টেম তৈরি করতে, যে সিস্টেমটা পসিবলি এই জিনিসটা পারে, এর থেকে কোনো এলাবোরেশন নাই। তো যখনই ইট কামস টু এ টেক কোম্পানি, টেকনোলজি কোম্পানি লাইক আওয়ারসেলভস, আমরা দুইটা জিনিস অনেকের থেকেই আলাদা করে করি। একটা হলো আমরা যে সমস্ত ডোমেনে কাজ করি, আমাদের সবসময় ডোমেনের লোকগুলো আমাদের সাথে এমবেডেড থাকে। তো এটা সেই ডোমেনের লোককে তখন আমরা রেফার করি যে দেখো তোমার এই ডোমেনে, একটা উদাহরণ দিয়ে বলি, আমি হয়তো একটা পোর্টের সলিউশন ডেভেলপ করছি, পোর্ট। তো পোর্ট অফ রটারডাম থেকে একটা নতুন রিকোয়ারমেন্ট আসছে, তারা এরকম একটা জিনিস করতে চায়, ওদের সিইও। এটা আসার সঙ্গে সঙ্গে আই উড কনসাল্ট মাই পোর্ট টিম যে এরকম একটা রিকোয়ারমেন্ট হ্যাজ কাম, তো তোমরা এটাকে হাউ ডু ইউ লুক অ্যাট ইট। তো ইমিডিয়েটলি আমরা যেটা করি, ফার্স্ট লেভেল অফ কোয়েশ্চেন তৈরি করি। আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনটাকে আমরা দেই যার এই অ্যাসপিরেশনটা আছে, সেই সিস্টেমটা ডেভেলপ করতে চায়। তো ফার্স্ট থিং ইজ জেনারেটিং দ্য রাইট কোয়েশ্চেন, আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন। এবং ওই কোয়েশ্চেনে মেইনলি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে, আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট সবাই জানি, এবং অনেক ক্ষেত্রে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বিকামস গ্রেটার দেন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এটাও আমরা জানি। তো আমরা এই জিনিসগুলোকে খুব মিটিকুলাসলি ক্যাপচার করি যে কোনটা ফাংশনাল, কোনটা নন ফাংশনাল। সো ফার্স্ট, এলাবোরেশন অফ দ্য রিকোয়ারমেন্ট। সেকেন্ড, রাইটলি আইডেন্টিফাইং হুইচ ইজ আ ফাংশনাল অ্যান্ড এ নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এই দুটাকে সেগ্রিগেট করার পরে আমরা একটা ওয়ার্কশপ অর্গানাইজ করি। ইউজুয়ালি একটা রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা দুই পক্ষ, আর উই অন দ্য সেম পেজ, ওইটার জন্য আমরা একটা ইলাবোরেট ওয়ার্কশপ করি। টিপিক্যালি এটা অনেক সময় ডে লংও হয়। এটা যে কোনো কেউ প্রোডাক্ট ডেভেলপ করতে চায় কিংবা কোনো একটা সার্ভিসেস ডেভেলপ করতে চায়, আমরা ওই ইলাবোরেশনটাকে অনেক লম্বা করে করি, যাতে উই ক্যান রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। তো রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা আমার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা এস্টিমেশনে যাই যে এটার ইউজ কেস পয়েন্ট কত আছে, এটা কত দিনের হওয়া উচিত, কত টাইম অ্যান্ড এফোর্ট লাগবে,
বাজেট কি হওয়া দরকার, দেন উই পাস দ্য বাজেট টু মাই প্রসপেক্টিভ ক্লায়েন্ট। বলি যে আচ্ছা আপনার এইটা করতে এই এই জিনিস লাগবে, এবং বাই দ্য ওয়ে আরেকটা জিনিস কাউকে বলা হয় নাই, সেটা হচ্ছে তোমরা কি জানো অ্যাকচুয়ালি সফটওয়্যারের কোনো দাম হয় না? ইউ নো ইট? সফটওয়্যারের কোনো প্রাইসিং হয় না। তোমার বুঝতে হবে যে তোমাকে কাজটা দিয়েছে তার পকেটে টাকা কত আছে, অনেস্টলি। তো একই সফটওয়্যার দেখা যাচ্ছে আমি $1,00,000 বেচি, ওই একই সফটওয়্যার প্রায় $1.5 মিলিয়ন বেচে দিতে পারছি। তো ওই যে রিকোয়ারমেন্ট ওয়ার্কশপ, ওইখানে জিজ্ঞেস করা হয় আপনার হাজবেন্ড কি করেন, আপনাদের বাসা কোথায়। ওই যে ডাক্তাররা যেমন জিজ্ঞেস করে না কারো ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে, গেলেই বুঝতে পারবেন যে আপনার একটা সিজারিয়ান হবে না নর্মাল হবে। এই প্রশ্নর ফলে আপনারা জানতে পারবেন। সিমিলারলি আমরাও ওরকম কিছু প্রশ্ন আমরা আমাদের ডাক্তার ভাই বোনদের কাছে শিখছি, ওটা দিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে তার পকেটে টাকা কত আছে। একটা কনসেপ্ট আছে না, ডোন্ট লিভ মানি এট দ্য টেবল, এরকম কনসেপ্ট আমরা শুনছি না, যে তার কাছ থেকে আমি যদি $10,000 নিতে পারি আমি $5,000 কেন সেটেল করব। তো এইটা কিন্তু একটা ডিসকাভারি সেশন একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা আমরা যারা টেকনোলজির মানুষ যারা, তারা কিন্তু এটা প্রায় সময় ভুল করে ফেলি। আমরা হয়তো যতই রিকোয়ারমেন্ট দিল এটা একটা গুনটুন করে এটার সাথে 10% লাগাই বলি যে আমার এত টাকা দিলেই হবে, অথচ ইউ ক্যান প্রবাবলি চার্জ 5 times, ইউ ডোন্ট ইভেন নো, কারণ ইউর ডিসকাভারি সেশন ওয়ার রিয়েলি রিয়েলি পুয়ার। ঠিক আছে, ওয়ান্স দিস ইজ ডান, সে যখন বলে যে ওকে আই ওয়ান্ট টু ডু দিস, তারপরে তো ন্যাচারালি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে এটা চলে যায়। এটার স্প্রিন্ট কি হওয়া দরকার, কোন ইন্টারভ্যালে কি হবে, রিপোর্টিংটা কেমন করে হবে, মেট্রিক্সগুলো কি কি হবে। আর আমার মডারেটর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে করেছিল, সেটা হচ্ছে মানে এইটার ফিউচারটা দেখাবে কেমনে, এটা কি, হাউ ডু ইউ ডিটারমাইন দ্যাট এটা জুলাই 15 আমি ডেলিভারি করতে পারবো, এটা হাউ সার্টেন ইউ ক্যান বিকাম। যে সমস্ত কোম্পানিরা মেট্রিক্স জেনারেট না করে তাদের পক্ষে এটা সম্ভব না। সো আমরা প্রচুর মেট্রিক জেনারেট করি, কেরে আমি এক্স্যাক্টলি বুঝি আমার এই টাইপের কমপ্লেক্সিটিতে, এই টাইপের ফাংশনালিটিতে আমার XYZ রিসোর্স দিয়ে আমি কত দিনের ডেলিভারি দিতে পারবো, কারণ ওদের আমার হিস্টোরিক ভ্যালু আছে ওদের, ওগুলো তখন কম্পেয়ার করে স্ট্যাটিস্টিক্যাল মডেলের ভিতর দিলে আই ক্যান ফাইন্ড এ প্রেডিক্টেবিলিটি। এবং একটা বড় কোম্পানি কিংবা অর্গানাইজ কোম্পানি আর নন অর্গানাইজ কোম্পানির মধ্যে ওই যে বিগ বয়েজ আর স্মল বয়েজের মধ্যে এটা হলো সবচেয়ে বড় তফাৎ। স্মল বয়েজরা সবসময় যেটা চেষ্টা করে, তাদের সবসময় হিরো থাকে, কিছু ম্যারাডোনা থাকে তাদের। ম্যারাডোনা যেদিন ভালো খেলে সেদিন জিতে, যেদিন ম্যারাডোনা খারাপ খেলে সেদিন সে কিছুই করতে পারে না, মেসির মতো অবস্থা। আর বড় কোম্পানিজ আর লাইক জার্মান টিম, ওরা বুঝে যে যাই হোক আমি সেমিফাইনাল পর্যন্ত যাব। তো লেট মি সাম ইট আপ এগেন। One is once you get the requirement, you need to ask the question and elaborate the requirement. Then you need to do a good workshop করে you get the functional non-functional. তারপরে এস্টিমেশনটা পাস করা, সাথে বোঝার চেষ্টা করা যে আমার ক্লায়েন্টের এপিটাইটটা কি, সে কি আসলে একটা ইগলু আইসক্রিম খেতে চাচ্ছে নাকি পার্লারে এসে বড় আইসক্রিম খাবে যেটাতে আমি 1,000 টাকা চার্জ করতে পারবো। ওকে, লাস্ট বাট নট দি লিস্ট, এই প্রেডিক্টিবিলিটির জন্য ইউ শুড হ্যাভ নাম্বারস। আজকে না হলেও কালকের থেকে শুরু করেন, স্টার্ট জেনারেটিং নাম্বারস অ্যান্ড কিপ দোজ নাম্বার অ্যান্ড ট্রাই টু কম্পেয়ার দ্যাট আমার এটার হোয়াট ইজ দ্য প্রেডিক্টিবিলিটি। থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য। থ্যাংক ইউ মনজুর ভাইকে। তো এখানে ভাইয়া একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভ্যালুয়েশন, সফটওয়্যারের কোনো ভ্যালুয়েশন হয় না, বাট একই সাথে আমরা এটাও জানি যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস সেগুলোই যেগুলোর অ্যাকচুয়ালি ফিজিক্যালি বিক্রি হয় না বা প্রোডাক্ট না। হ্যাঁ, সো তার মানে প্যাসিভ যে ভ্যালুয়েশনটা এটাই সবসময় হাইয়েস্ট ভ্যালুয়েশনের দিকে যায়, সেটাই ভাই আসলে বলতে চাইছে। সো যার কারণে উই হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ যে আমি একই প্রোডাক্ট একজনকে হয়তো অল্প দামেও বেচতে পারি, বেশি দামেও বেচতে পারি, হাউ মাচ হি অর শি কনজিউমস সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এবার আমি রাইসুল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। তো ভাইয়া আমাদের আজকের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেটা। So whatever we are doing, actually we are manipulating data. We are collecting data where we are manipulating data. And in web, we are presenting it in a format. So আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা ফিল্ড লেভেল থেকে, এটা মনসুর ভাইও আসলে তারও একই এক্সপিরিয়েন্স, যে ফিল্ড লেভেল থেকে আমরা প্রচুর স্ক্যাটার্ড র ডেটা পাই, হ্যাঁ, এবং ডেটার ওয়েস্টেজ মারাত্মক পরিমাণে হয়। যদি আমি বাংলাদেশের টেলকোর কথা বলে থাকি, দে হ্যাভ দ্য লার্জেস্ট সেট অফ ডেটা, বাট অ্যাট দ্য সেম টাইম আমি প্রচুর টেলকোর
বড় ভাইদের সাথে কথা হয়েছে যে তারা এটার প্রপার ইউটিলাইজেশনটা করতে পারেন না, বিকজ সেটার অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। বাট আপনার অর্গানাইজেশনে আপনারা অ্যাকচুয়ালি যখন ফিল্ড লেভেল ডেটা কালেকশন বা এই ধরনের সফটওয়্যার যেগুলো থাকে লাইক ফিল্ড ফোর্স টাইপের জিনিস, এই ধরনের সফটওয়্যারগুলোতে র ডেটাগুলোকে আপনারা অর্গানাইজ করার জন্য কী কী স্টেপ নেন, যদি একটা স্টেপ বাই স্টেপ একটা ইয়ে বলতেন আর কি। Thank you very much. So ডেটাগুলোকে অর্গানাইজ করার জন্য আমার কাছে মনে হয় যে মানে অনেক কোম্পানির জন্য এটা একটা ফ্যাক্টর যে ডেটা আছে কিন্তু ডেটাকে ঠিক মতন ইউজ করতে পারছে না বা অর্গানাইজ করতে পারছে না। আমাদের জন্য এটা মানে ব্রেইন স্টেশনে কাজ করার ক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয় না। আমাদের ক্ষেত্রে মোর যেটা চ্যালেঞ্জ হয় যে রাইট ডেটাটা কালেক্ট করাই আর কি। সো সেই জায়গাটাতে মানে আমরা যেহেতু খুব বেশি এমপ্লয়ি সেন্ট্রিক ওয়েতে চিন্তা করতে চাই, এই কারণে পিপলের বেশি কমফোর্ট দিতে চাই, তো তখন দেখা যায় কি যে অনেক ডেটা কালেক্ট করছি না। তো তো সেই জায়গাটাতে যে কতটুকু আমি মিনিমাম ডেটা কালেক্ট করব যাতে প্রপার মেজারমেন্ট প্রপার অ্যানালাইসিস করা যায়, তো সেই জায়গাটাতে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মোর অবজেক্টিভ ওরিয়েন্টেড ডেটাগুলোকে কালেক্ট করা, এবং সেই কালেক্ট করার জায়গাটাতে যে আমি কি ডেটা কালেক্ট করতে চাই, কেন কালেক্ট করতে চাই, এবং সেটার উপর ভিত্তি করে তখন ওই ডেটাগুলোকে কালেক্ট করার চেষ্টা করা। তো আমি যদি এখানে একটু অডিয়েন্স বোঝার চেষ্টা করি, আপনাদের মধ্যে সাপোজ স্টুডেন্ট কয়জন আছেন, একটু যদি হাত তুলেন। আচ্ছা, সো অনেক স্টুডেন্ট আছেন। আপনাদের মধ্যে অলরেডি ডেভেলপার কয়জন আছেন যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছেন? আচ্ছা, আর আপনাদের মধ্যে সাপোজ বিজনেস করছেন, এন্টারপ্রেনার, এরকম কয়জন আছেন? আচ্ছা, এরকমও বেশ কিছু আছে। সো অনেকগুলো অ্যাসপেক্টে আর কি তাহলে বলতে হবে। সো একটা পার্ট হচ্ছে কি যে সাপোজ স্টুডেন্ট অবস্থাতে আমরা কি করতে চাই যে আমরা কি হয় যে প্রত্যেকটা সেমিস্টারে এক্সাম দিচ্ছি, এক্সাম থেকে বুঝতে পারি। তো সেরকম কিন্তু স্টুডেন্ট অবস্থাতে যেমন ইম্পর্ট্যান্ট হচ্ছে কি যে আমি জবে ঢুকবো বা আমি একটা বিজনেসে ঢুকবো, তো তাহলে আমি প্রবলেম সলভ করছি কি না, কত প্রবলেম সলভ করছি, কত ঘন্টা প্রবলেম সলভ করছি, এটা ট্রেস করা। সো সেই জায়গাটাতে স্টুডেন্টদের জন্য আমি সবসময় যেমন একটা জিনিস বলি যে মানে বিভিন্ন সফটওয়্যার আছে যে সফটওয়্যার দিয়ে আপনারা ট্রেস করতে পারবেন যে আপনি কতক্ষণ কোড করছেন। বিকজ এরকম কিন্তু হয় যে হঠাৎ করে রিলসে ঢুকে গেলাম এবং অনেক সময় নষ্ট হয়ে গেল। সো কতক্ষণ কোড করছি ওইটার আর কি ডেটাটা। সাপোজ যখন আমি ডেভেলপমেন্টে ঢুকছি, আমি মঞ্জুর ভাই যে কথাটা বলছেন যে ওনাদের অর্গানাইজেশনে কিন্তু ডেটা আছে যে আমার একটা সফটওয়্যারের একটা ফিচার ডেলিভারি করতে কীরকম সময় লাগে। তো এই ডেটাটা আপনার কাছে কিভাবে তৈরি হবে? আমি আশা করি সবাই অ্যাজাইল, স্ক্রাম, ক্যানব্যান প্রসেস জানেন। তো অ্যাজাইল, স্ক্রাম, ক্যানব্যান প্রসেস যদি না জানেন কেউ, আমি ইনভাইট করব যে আপনারা সবাই যাতে এটা জেনে রাখেন। তো অ্যাজাইল, স্ক্রাম বা ক্যানব্যান প্রসেসে কি হয় যে আমার এস্টিমেশন স্টোরি পয়েন্ট আছে, টাস্কের ক্ষেত্রে এস্টিমেশন আওয়ার আছে, আমার ডেভেলপমেন্ট আছে। এই ডেটাগুলোকে কন্টিনিউয়াসলি রাখা, মনিটর করা, আমি কতক্ষণ এস্টিমেশন করলাম তার এগেনস্টে আমার কতক্ষণ সময় লাগলো, এই জায়গাটাতে যেমন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ডেভেলপারদের জন্য, যে বিকজ এই জায়গাটাতে একটা থিওরি, মানে আমি দুইটা পয়েন্ট একটু বলতে চাই আর কি, বেশি সময় নিয়ে নিচ্ছি না তো? নো প্রবলেম, হ্যাঁ বলেন, আমাদের একটু সময় আছে, কারণ হ্যাঁ মানে প্লিজ ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি, বিকজ আমি হয়তো কথা বলতে বলতে একটু ইয়ে হয়ে যায়। তো সেটা হচ্ছে কি যে পার্কিনসন ল বলে একটা ল আছে। পার্কিনসন ল এর নিয়ম হচ্ছে কি যে আপনি কোনো কিছুতে যতক্ষণ সময় অ্যালোকেট করবেন ততক্ষণ সময় আপনার লেগে যাবে। সো আপনি যদি লাঞ্চে 1 ঘন্টা অ্যালোকেট করেন তাহলে 1 ঘন্টা লেগে যাবে। আপনি যদি লাঞ্চে 5 মিনিট অ্যালোকেট করেন তাহলে 5 মিনিটেই লাঞ্চ শেষ হয়ে যাবে। আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা ফিচার যদি 2 ঘন্টা অ্যালোকেট করেন তাহলে দেখা যাবে যে ওইটা 2 ঘন্টার মধ্যে শেষ হওয়ার ভালো একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। বাট ওই সেম কাজটা যদি আপনি 2 দিন করেন তো তাহলে দেখবেন যে কীভাবে করে জানি 2 দিন হয়ে যায়। তো এই কারণে একটা অপটিমিস্টিক স্ক্রাম প্রসেসে কিন্তু বলে কি যে একটা অপটিমিস্টিক এস্টিমেশন থাকবে, বাফার থাকবে আপনার টোটাল স্প্রিন্টের জন্য, আপনার টাস্কের এগেনস্টে বাফার থাকবে না। এবং এই জায়গাটাতে কিন্তু মানে ওয়ার্ল্ড ইজ
ওয়ার্ল্ড ইজ মুভিং ভেরি ফাস্ট, সো আপনার এআই কম্পিটিশন আসছে, আপনার বিভিন্ন ডেভেলপার কম্পিটিশন আসছে, সো সেই জায়গাগুলোতে ফাস্ট ইয়ে করা। তো ওইটা আর কি, যে আমি ট্রেস করছি যে আমার কতক্ষণ সময়, আমি এস্টিমেশন করছি কতক্ষণ সময় লাগছে। আপনারা হয়তো বা অনেকে স্টুডেন্ট, অনেকে ডেভেলপার, অনেকে হয়তো বা এই এস্টিমেশন করেন না, কিন্তু স্ক্রাম প্রসেস কিন্তু বলে স্টোরি পয়েন্ট এস্টিমেশন করার জন্য। সো এই এস্টিমেশনটা করা, এটা ডেভেলপারদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি পার্সোনালি এটা লগ রাখবেন, আপনি এটার এস্টিমেশন করবেন। ওয়ান্স ইন এ ওয়াইল এরকম হয় যে আচ্ছা আমি তো ভালো কাজ করতেছি, কিন্তু আমার ম্যানেজার বলে যে ভালো কাজ করতেছি না। আপনি যদি স্ক্রাম প্রসেস ফলো করেন, এস্টিমেশন যদি ঠিক মতন করেন, সেটার এগেনস্টে যদি মেজার করেন, তাহলে কিন্তু এই সিচুয়েশন হওয়ার পসিবিলিটি খুব কম। সো ডেভেলপারদের জন্য, স্টুডেন্টদের জন্য আমি এই জিনিসটা বলবো যে এই ডেটাগুলোকে ইয়া করা, যে আমি কত ঘন্টা কোড করছি, আমি কত ঘন্টা এস্টিমেশন করছি, তার এগেনস্টে কতক্ষণ সময় লাগতেছে। আর অনেকে দেখছি যে অনেকেই বিজনেস ওনার, এন্টারপ্রেনার, তাদের ক্ষেত্রে আমি বলবো যে দুইটা ব্যাপার বলবো। একটা হতেছে কি যে, সরি বেশি নো প্রবলেম। দুইটা ব্যাপার বলবো। নাম্বার ওয়ান হতেছে যে আপনার বিজনেসের কন্টিনিউয়াসলি মেট্রিক্স রাখবেন। সো গত মাসে আমার কত টাকা ইনকাম হলো। সো সাপোজ একটা প্রজেক্ট আপনি করতেছেন, সেই প্রজেক্টটা করতে হয়তো বা 10 মাস সময় লাগতেছে। তো 10 মাস সময় লাগলে তাহলে এই মাসে আপনি হয়তো বা কোনো টাকা পান নাই, কিন্তু এই মাসে কিন্তু একটা ইনকাম হয়েছে। সেই ইনকামটা কি, যে সাপোজ আপনার প্রজেক্ট যদি 10 মাসের হয়, প্রজেক্টটা যদি 10 লাখ টাকার হয়, হয়তো বা একটা মাসে আপনি কোনো পেমেন্ট পান নাই, কিন্তু প্রজেক্টের 10 ভাগের 1 ভাগ শেষ হয়েছে। কিভাবে করে? ওই যে ওই এস্টিমেশন থেকে। তো তাহলে আপনার ইনকাম চলে আসতেছে, সেটার এগেনস্টে আপনি এক্সপেন্সটা দেখবেন। এই জিনিসটা কন্টিনিউয়াসলি দেখা। আমি বাংলাদেশে অনেক কোম্পানি দেখছি, ইনক্লুডিং আওয়ার কোম্পানি, অনেক কোম্পানি দেখছি যে তারা প্রত্যেক মাসের ইনকাম হিসাব করতে পারে না। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এবং এই ইনকাম করতে না পারার ফলে তারপরে কোম্পানি যে বিপদে পড়ে, বলে কি যে আচ্ছা আমি তো কিছু ধার করে বেতন দিছি, এখন তো আমি দেনাতে পড়ে গেছি, এখন মানে আপনি কিন্তু মেজার করেন নাই। মেজার না করলে কিভাবে করে হবে? সো কোম্পানি হিসেবে কিন্তু আপনার কন্টিনিউয়াসলি অনেক অনেক মেট্রিক্স মেজার করতে থাকতে হবে। ইনকাম কত হলো, আমার ক্যাশ কত ঢুকলো, বার্ন কত হলো, আমার কাছে কত মাসের ইয়ে আছে। সো আপনি যদি সফটওয়্যার সার্ভিস বিজনেস করেন, এই জিনিসগুলো আপনাকে ট্রেস করতে হবে। আর আপনি যদি স্টার্ট আপ বিজনেস করেন, তাহলে সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে যে ডিসিপ্লিনড এন্টারপ্রেনারশিপ বলে একটা বই আছে, এমআইটির একজন প্রফেসরের লেখা। এমআইটি যেমন স্টার্ট আপের উপরে একটা ট্রেনিং করে, এই বইটা যেমন এক্সপ্লোর করা। এখানে ওরা একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট বলছে, আমি কনসেপ্টটা দেখে হতবাক হয়ে গেছি আর কি। মানে আমি এটার আগে কখনো দেখিই নাই। সেটা হচ্ছে যে দরকার হলে 1 মাস ধরে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে থাকবো বিফোর মেকিং এ প্রোডাক্ট। একটা প্রোডাক্ট বানানোর আগে আমি 1 মাস ধরে অ্যাডভার্টাইজমেন্ট দিব। কি করার জন্য? যে এই প্রোডাক্টটা কাস্টমার আসলে কিনতে চায় কিনা। সো কাস্টমার যদি কিনতে চায় তারপরে আমি প্রোডাক্ট বানাবো, কাস্টমার যদি কিনতে না চায় তাহলে প্রোডাক্ট বানাবো না। এবং এই বইটা যদি আপনারা এক্সপ্লোর করেন, আমি শিওর এই বইটা আপনি বাংলাদেশে অনেক জায়গাতে পাবেন। সো এই বইটা যদি আপনি এক্সপ্লোর করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে কিভাবে করে আপনি একটা সাকসেসফুল স্টার্ট আপের দিকে, একটা সাকসেসফুল সাস প্রোডাক্টের দিকে পোটেনশিয়ালি যেতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আসলে কাস্টমার আমার প্রোডাক্টটা কিনবে কিনা। এখন এখানে মনে হতে পারে যে ভাই আমি আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিছি, লোকজন যদি কম্পিটিশন তৈরি করে ফেলে। লোকজন কম্পিটিশন এমনিতেও তৈরি করবে, আজকে করবে, আগামীকালকে করবে। আপনি প্রোডাক্ট লঞ্চ করলেন, তারপর যদি কম্পিটিশন তৈরি করে, তাহলে তো আরও বিপদে, যদি আপনার প্রোডাক্টের কপি তৈরি করা এত ইজি হয়। সো আপনার কিন্তু প্রোডাক্টের জন্য আপনার কিন্তু কোনো একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকবে ন্যাচারালি। যে সাপোজ আপনার কোনো একটা ডোমেইন নলেজ আছে, আপনার প্যাশন আছে, সো অটোমেটিক্যালি আপনার কম্পিটিশনকে আপনি কম্পিট করে বেটার করতে পারবেন। সো এটা আর কি, যে বিজনেসে ডেটা ইজ সো ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট। দ্যাট সাইড আমি ফাইনালি একটা জিনিস অ্যাডমিট করতে চাই, যে আমি এত এত কথা বলতেছি, আমি নিজে অনেক ডেটা মেনটেন করি এরকম না। আমরা যেমন আমাদের অর্গানাইজেশনকে 9টা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে ভাগ করেছি, যাতে আমরা একটা খুব সাস্টেইনড অর্গানাইজেশন করতে পারি। তো এই বিজনেস অর্গানাইজেশনগুলোর ডেটা আমরা কালেক্ট করার চেষ্টা করি সবসময়, বাট খুব সাকসেসফুলি করতে পারি এরকম না। কিন্তু আমি এই জিনিসটা দেখি যে এখন যখন আমরা বেটার কালেক্ট করি, তখন আমাদের অর্গানাইজেশন আরেকটু বেটার চলতেছে আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, রাসেল ভাই। আশা করি প্রশ্নগুলো দিয়ে ওকে, থ্যাংক ইউ ভাই। সো
ইউ গট দ্য রেসপন্স। থ্যাংক ইউ। তো এখন আমি তারেক ভাইয়ের কাছে যাব। সো তারেক ভাই, আপনার কাছে আমি ওয়েবের বিষয়ে চলে আসি। যেহেতু ডেটা নিয়ে আমরা অনেক কথা বললাম, ডেটা শব্দটা শুনলে অনেকে এরকম চুপচাপ থাকে আর কি, হ্যাঁ, কারণ ডেটা জিনিসটাই চুপচাপ, সাইলেন্ট কিলার আর কি। তো এনিওয়েজ, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনার অডিয়েন্স এখানে বেশি ভাইয়া, ঠিক আছে? সো এবং আপনার কাছে এক্সপেকটেশনও বেশি, কারণ আপনার কোম্পানিতে সবাই চাকরি করতে চায়। সো এখন উইডেপসের মতো একটা কোম্পানি, it's not a Bangladeshi company anymore. It's a worldwide recognized as a giant. So এই ধরনের অর্গানাইজেশনে এইখানে যদি একজন জুনিয়র ছেলে থাকে, সে যখন এরকম হাই লেভেলের কথা শুনবে, অ্যাজাইল, স্ক্রাম, হ্যান ত্যান, এগুলো আমরাও অনেক পরে শুনেছি। সো ধরেন আপনি এদেরকে কিভাবে মোটিভেট করবেন যে ভাই তোমরা আসলেও আমরা নিব কিন্তু, ঠিক আছে? মানে তারা কি সবকিছু শিখেই আসবে, নাকি আপনারা কিছু শিখাই দিবেন? এবং তারা কিভাবে এসে আপনার এইরকম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা কোম্পানিতে তারা কন্ট্রিবিউট করবে রাইট ফ্রম ডে ওয়ান? হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দেম? থ্যাংক ইউ সুমিত ভাই। আমি আসলে ভয় পাচ্ছি এখানে কথা বলতে, যাদের সাথে বসে আছি সব সিইওদের সাথে বসে আছি আর কি। আমি একমাত্র সিটিও এবং সবাই স্যুট পরা, আমি জাস্ট হুডি পরা আর কি। তো ভয় লাগতেছে কথা বলতে। এনিওয়ে, তো আমরা আসলে উইডেপসে যেটা করি, সবসময় আমরা হায়ারিংয়ের সময় বেসিক যে কোশ্চেনগুলো আছে সেগুলো করি। আমরা এমন না যে খুবই এক্সপার্ট লেভেলে কাউকে খুঁজি। আমাদের এভরি জব ওপেনিং যেগুলো থাকে, ফর এক্সাম্পল যদি আমরা ডেভেলপার হায়ার করি বা মার্কেটার হায়ার করি, আমরা সবসময় দেখার চেষ্টা করি একদম বেসিক কোর প্রিন্সিপালগুলো সে জানে কি না। তো যে কোর প্রিন্সিপাল জানে এবং যার শেখার আগ্রহ আছে, সো অনেক পজিশন থাকে যেগুলোতে চাইলে আমরা ফ্রেশার হায়ার করতে পারি না, বাট আমরা চাই অনেক ক্ষেত্রে যে ফ্রেশার আসুক। যেমন রিসেন্টলি আমরা যেটা জব সার্কুলার দিয়েছি যে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামার যারা তাদেরকে হায়ার করতেছি একদম ফ্রেশার। সো এই জিনিসটা করতেছি এই জন্যই কারণ ওয়ে চেঞ্জ হচ্ছে বিজনেসের, এবং শেখার এবং অ্যাপ্লাই করার ওয়ে চেঞ্জ হচ্ছে। আমরা আগে কোড লিখতাম, আইডি কিছু হেল্প করতো, এখন কি হচ্ছে কোপাইলট আসতেছে এবং এআই আসতেছে, চ্যাট জিপিটি, ক্লড বা ইত্যাদি থেকে আমরা যেটা করতেছি যে একদম ফুল কোড বলে দিচ্ছি যে আমার এটা লাগবে, কোড সে দিয়ে দিচ্ছে, আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি এবং বুঝতেছি না যে কি আমাদের করতে হবে বা সে কি করে দিচ্ছে বা আমি কিভাবে চাই। তো দিনে দিনে এই জিনিসটা বাড়তেছে। তো আমরা যেটা সবসময় করি যে আমরা যদিও বাংলাদেশে বসে, আমাদের সব এমপ্লয়ি বাংলাদেশি বর্তমানে এবং আমরা গ্লোবালি কাজ করতেছি, বাট আমরা সবসময় এক্সিলেন্সির ব্যাপারটা সবসময় বিশ্বাস করি আর কি। যে এমন না যে সে 10 বছর ধরে কাজ করছে সে এক্সিলেন্ট ডেলিভারি করবে, ইটস নট ট্রু। যে জাস্ট ভার্সিটি পাস করছে সেও কিন্তু এক্সিলেন্ট ডেলিভারি দিতে পারে যদি তার কোর প্রিন্সিপালগুলো, যে অ্যাজ এ প্রোগ্রামার। কারণ আমরা হয়তো এক্সপেক্ট করি না যে নতুন একজন যে আসতেছে সে ডে ওয়ান থেকেই এভরি বিজনেস ডোমেইন জানবে বা এভরি রিকোয়ারমেন্ট জানবে, এটা নট নেসেসারি। তো আমরা যেটা করি তাকে ওই জিনিসটা প্রিপেয়ার করে দেওয়ার ট্রাই করি। ফর এক্সাম্পল আমাদের প্রোডাক্ট ম্যানেজার আছে, তারা কাজগুলোকে ব্রেকডাউন করে ভাগ করে দেয় যে যাতে ইজিলি বোঝা যায়। আমার যদি সেই বিজনেস নলেজ নাও থাকে যে ফিচার নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, সেটা যাতে ওয়েল ডিফাইন্ড হয়, ওয়েল ডিজাইনড হয়, মকআপ থাকবে, ডিজাইন না থাকলেও মকআপ থাকবে, বা আমি কি চাচ্ছি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকবে। সো আমার যদি প্রপারভাবে আমি জানি যে একটা প্রবলেম কীভাবে সলভ করতে হয় বা প্রবলেম কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, তো আমরা এই প্রবলেমটাই সবসময় পড়ি এবং হায়ার করতে গেলে এই প্রবলেমটাই সব জায়গায় আটকায় যায়। যে ঠিক আছে, আমি হয়তো বা একটা পিএইচপি দিয়ে বলি বা জেএস দিয়ে বলি যে একটা জিনিস করতেছি, বাট কেন করতেছি, কিভাবে হচ্ছে, আন্ডার দ্য হুড কীভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো নিয়ে আমাদের অধিকাংশই নলেজ থাকে না। তো এখানে দেখলাম স্টুডেন্ট অনেক আছেন এবং স্টুডেন্ট অবস্থাতে আমি সবসময় যেটা মানে ইন্সপায়ার করার ট্রাই করি, আনলেস আপনার ফাইন্যান্সিয়াল বড় কোনো ক্রাইসিস নাই, আপনার সময়টা স্পেন্ড করা উচিত হচ্ছে একদম কোর জিনিস শেখার পেছনে। যে এই সময়টা যে আমরা স্পেন্ড করতে পারি, এখন যে ফ্রিডমটা আছে, যে আমাদের কি বলা যায়, আমাদের ফ্যামিলির কোনো ডিপেন্ডেন্সি নাই বা ফ্যামিলিকে চালাইতে হয় না বা বউ বাচ্চা নাই, বা এই সময়টা যেটা হয় যে আমি ফুল কোডের মধ্যে, বা যেহেতু প্রোগ্রামিং নিয়ে কোশ্চেন করা হয়েছে বা আমাদের হায়ার নিয়ে কথা চলতেছে,
তো আমরা এই সময়টা ফুলি স্পেন্ড করতে পারি একটা প্রবলেম কীভাবে সলভ করতে হয়, তারপরে প্রোগ্রামিং কনসেপ্টগুলো বোঝার। তো আমি যদি দিনে দিনে এমন হয় যে, যেমন এই কথাটা আমি কয়েকবার বলছি বিভিন্ন জায়গায়, যে লাস্ট আমরা একটা হায়ারিংয়ের জন্য আমরা আমাদের ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হয়েছে যে এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন। তো সে লিটারালি ইন্টারভিউতে বলতেছে আমি যে ChatGPT দিয়ে সলভ করে দিতে পারবো। আমরা প্রোগ্রামারে হায়ারিং করতেছি এবং সে লিটারালি বলতেছে যে আমি ChatGPT দিয়ে করে দিতে পারবো। তাহলে তো আপনাকে আমার কেনা দরকার? হ্যাঁ, তো এই জন্য আমরা যেটা করতেছি যে আমরা এখন কম্পিটিটিভ প্রোগ্রামারের উপর ঝুঁকতেছি, কারণ মানুষজন দেখতেছি যে সবাই স্কিপ করতে চায়, কারণ আমরা হচ্ছে যে ফেসবুক বা বলেন রিলস, শর্টস, টিকটক এগুলোর যুগ, যে আমরা সব সময় 2 মিনিটের 1 মিনিটের ভিডিও বা ছোট ফেসবুকে যদি ছোট মানে বড় যদি কেউ একটা আর্টিকেল পোস্ট লেখে এটা মানুষ পড়ে না, স্ক্রল করে চলে যায়। তো আমাদের অ্যাটেনশন স্প্যানটা কম হয়ে গেছে অনেক। তো আমাদের কোম্পানিতে যদি আমরা হায়ার এখন করতেছি, যেটা সবসময় জোর দিচ্ছি যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি এবং হাউ আই সি এ প্রবলেম, মানে হাউ আই অ্যাপ্রোচ এ প্রবলেম। কারণ সলভটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে আপনাকে এমন এমন সিচুয়েশনের মধ্যে যেতে হবে যে জিনিসটা হয়তো বা ফার্স্ট টাইম আপনি হয়তো বা এনকাউন্টার করতেছেন, অন্য কেউ হয়তো বা করে নাই। তো এমন চ্যালেঞ্জিং জিনিসটা আমরা কাজ করি। তো ওই জিনিসগুলোতে কেউ তো স্পুন ফিট করে দিবে না, আপনাকে প্রবলেম অ্যাপ্রোচ করার ক্যাপাসিটি থাকতে হবে, একটা ট্রাবল শুট করার ক্যাপাসিটি থাকতে হবে আর কি। তো যদি এই ধরনের মানে অ্যাপ্রোচ নিয়ে কেউ থাকে যে আমি আই ক্যান ডু এনিথিং, তাই না, যে আমাদের কাছে এখন কি আমরা যদি এআইকে চিন্তা করি যে আমার কাছে একজন অ্যাসিস্ট্যান্ট আছে, নট যে সে যা বলবে আমি তাই করব। আমি চাই যে হয়তো বা আমি একটা জিনিস বুঝতেছি না, কনসেপ্ট বুঝতেছি না, আমাকে কনসেপ্টটা বুঝাই দেওয়ার জন্য আমাকে হেল্প করতে পারে এআই। এই জন্য আমাদের কাছে খুব ভালো কাজ করে যে আমি একজন সিনিয়র কারো কাছে না যেয়ে আমার সাথে একজন কোপাইলট হিসেবে আছে, নট যে পাইলট, কোপাইলট হিসেবে আছে, তো তার কাছ থেকে আমি হেল্প নিতে পারি আর কি। তো এতে করে যেটা হয়, অ্যাজ এ প্রোগ্রামার আরও বেটার প্রোগ্রামার হওয়া দরকার। এমন না যে প্রোগ্রামার দিনে দিনে শেষ হয়ে যাবে আর আমরা সবাই এআইয়ের উপর ডিপেন্ড করব। সো সামারাইজ করলে এটাই বলবো যে আমরা যেটা করি যে আমরা একদম মানে প্রবলেম সলভিং অ্যাবিলিটি এবং একটা প্রবলেম কীভাবে অ্যাপ্রোচ করা হয়, ট্রাবল শুট করা হয়, সেই জিনিসগুলো আমরা দেখি। সো সে যদি ফ্রেশারে হয় তাকে আমরা ওয়েলকাম করি আমাদের কোম্পানিতে। রাইট। সো তার মানে আমরা যদি ওয়ান লাইনে বলি যে ফোকাস অন ইউর বেসিক্স আর কি, যেটা আমরা বেসিক্স হিসাবে জানি সেই বেসিক্সেই ফোকাস করতে হবে। এবং ওনারা কিন্তু সেটাই বললেন উনি, যে উনি এমন কিছু চাচ্ছেন না আপনার কাছে যেটা হচ্ছে একেবারে একটা কোম্পানিতে জয়েন করার পরে একটা মানুষ 5 বছর পরে অনেক বিজনেস টার্মস, অনেক টেক টার্মস জেনে তারপরে আপনাকে আসতে হবে, তা কিন্তু না। আপনার যদি বেসিক্সটা ঠিক থাকে তাহলে ওনারা কিন্তু ঠিকই সেটা ফাইন্ড আউট করে নেবে। তো এবার আমি এগেইন মনজুর ভাইয়ের কাছে আসছি। ভাই আমরা খুব কুইক এবার যাবো একটু, সেটা হচ্ছে জাস্ট ওয়ান ইনসিডেন্ট, টেল মি ওয়ান ইনসিডেন্ট when data surprised you এবং helped you take better decision next time। এরকম কোনো সিচুয়েশন আপনার মানে একদম রিয়েল লাইফ একটা এক্সপেরিয়েন্স আছে? এটা ইভ্যালুয়েশনের সময় বেশি হয়। আছে না যে আপনার এমপ্লয়ি ইভ্যালুয়েশন হবে, ইয়ারলি ইনক্রিমেন্ট হবে, তো আপনি দেখবেন যে কেউ কেউ আছে তাদের ভিজিবিলিটি বেশি থাকে, যে সে ভালো, তার ইমপ্রেশন ভালো, কিন্তু তার ডেটা কিন্তু সেই কথা বলে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ডেটাটাকে অগ্রাহ্য করি, করে আমার যে ইমপ্রেশন ওইটাকে আমি করি, কারণ আমরা আফটার অল হিউম্যান বিং তো ভাই। আমাদেরও ভাল লাগে যখন মানুষ এসে আমাদেরকে একটু বলে যে স্যার এইটা হচ্ছে ওইটা হচ্ছে। উই লাইক হিউম্যান ইন্টারাকশন। আই এম বিন অনেস্ট, আমি তাই করি, ডেটাটাকে আমি ওভার রুল করি তখন। কারণ একটা অর্গানাইজেশন ইজ নট অ্যাবাউট অল হার্ড ডেটা। এইখানে দের আর লট অফ সফট থিং হুইচ ইজ অলসো ইম্পর্ট্যান্ট। আমি এরকমও টিম দেখেছি, ওই টিমে যদি ইন টার্মস অফ কোড, ইফ ইউ লুক অ্যাট হিজ কন্ট্রিবিউশন, দ্যাট কন্ট্রিবিউশন উইল বি 70%, কিন্তু তার যে টিমের জন্য ইভেন্ট করা, টিমকে মোটিভেটেড রাখা, সেটাতে তার বিশাল তার কন্ট্রিবিউশন। তো আমি ডেটা দেখে যদি আসলে ডিসিশনটা নিতে যেতাম, ইট রিয়েলি উড হ্যাভ বিন রং। তো আমার লিন করি আমি দিস হিউম্যান ফ্যাক্ট অলসো। আর অনেকে চিন্তা করে এটা খুব, আমি লিঙ্কডইনে এই জিনিসটা প্রায় দেখি,
যে বসরা সব তেলবাজদেরকে পছন্দ করে, বসরা সব মানে যারা তার প্রতি লয়াল সেগুলোকে পছন্দ করে। বসেস আর নট স্টুপিডস, ওকে? একটা সংগঠন চালাইতে হইলে, একটা অর্গানাইজেশন চালাইতে হইলে অনেক রকম মানুষ দরকার হয়, অনেক লয়ালিস্টও দরকার হয় একটা অর্গানাইজেশন চালাইতে হলে, বিকজ ইট ইজ অলওয়েজ লোনলি অ্যাট দ্য টপ। নিচের কোনো কথাবার্তা উপরে আসে না সাধারণত, আনলেস অ্যান্ড আনটিল ইউ হ্যাভ পিপল লাইক দ্যাট যারা উড হেল্প ইউ টু ডিসাইড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কোম্পানি। আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা অনেক ক্ষেত্রেই উই হ্যাভ নট বিন ভেরি সাকসেসফুল ইন ক্রিয়েটিং এ শেয়ার্ড ভিশন। কারো কারো কাছে অর্গানাইজেশনের ম্যান, তারা অর্গানাইজেশনের স্বার্থটাকে অনেক বড় করে দেখে। কেউ কেউ আছে পার্সোনাল গোল সেটিংটাকেই বড় করে দেখে, তার ক্যারিয়ার গ্রোথ, সে এখানে এখন ভালো আছে, অন্য কোথাও টাকা বেশি দেখলে পরের দিন সে চাকরি ছেড়ে দিবে। এই যে জায়গাটা, এটা তো দুইটা ধারার মানুষ। তো আমাদের অর্গানাইজেশনের টপ নচ মানুষ হওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় স্বার্থ হলো হাউ ডু আই কিপ দ্য অর্গানাইজেশনাল স্যানিটি ইনট্যাক্ট। অর্গানাইজেশনাল স্যানিটি ইনট্যাক্ট করতে হলে ইউ হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড সামটাইম। অনেক হার্শ ডিসিশন আমাদের নিতে হয়, অনেক ডিসিশন নিতে হয় যেটা মে নট অ্যাপারেন্টলি লুক নাইস, বাট উই হ্যাভ টু লেট দ্য অর্গানাইজেশন সার্ভাইভ অ্যান্ড থ্রাইভ। অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট, যেটা আমি বলবো, আমাদের বাংলাদেশে ডেটার চর্চা কম। আমরা অনেক পুরনো কোম্পানি, 28 বছরের কোম্পানি। তো একটা 28 বছরের কোম্পানি আর একটা 18 দিনের কোম্পানিতে কোনো দিন এক হবে না। তো উই কাম উইথ লেগেসিজ, আমাদের অনেকগুলা লেগেসি আছে। ওই লেগেসিগুলাকে ওভারনাইট ইউ ক্যানট জাস্ট সে দ্যাট ওকে আমি এটা মানবো না, এটাই করবো না। দের ইজ এ স্ট্যাটাস কো অলওয়েজ। আমরা জানি অনেক জায়গায় দের আর নট ভেরি ইফিশিয়েন্ট, বাট ইউ হ্যাভ টু অপটিমাইজ। আর অপটিমাইজেশনটা যে কোম্পানি যত ভালো করতে পারে, দে ডোন্ট ব্রেক, they don't really they do good when the time of crisis comes. আর একটা জিনিস লাস্ট বার দিন তো বলে ফেলছি, তারপর একটু অ্যাড করি, সেটা হচ্ছে বাংলাদেশে এই জিনিসটা আমি খুবই লক্ষ্য করি। যখনই কাউকে জিজ্ঞেস করি, ইট ইজ অর্গানাইজেশন ইজ অলওয়েজ ইন এ ক্রাইসিস। আরে বলেন না, একটা ডেডলাইন আছে কালকে, পরের দিন ফোন দিছে একই কথা বলতেছে যে আরে আরেকটা প্রজেক্ট আছে। মানে সে সবসময়ই is always in a crisis moment. It's not a good sign, trust me on that. তার মানে you have no control, you have no predictability what you are doing. এই মুডে কোনোদিনও কোনো ভালো কাজ হয় না। আর মাল্টিটাস্কিং করে যারা হিরো সাজতে চাচ্ছেন, এটা টোটালি রং। মানুষের মাথাটা হলো একটা সিকোয়েন্সিয়াল মেমোরি। আমরা একটা কাজ শেষ হবে, দেন ইউ শুড স্টার্ট দ্য অ্যানাদার ওয়ান, তারপর অ্যানাদার ওয়ান। যারা এইখানে একটা উইন্ডো খুলে রাখছে, ওখানে একটা উইন্ডো খুলে রাখছে, ওটা একটা করে রাখছে, এদিকে ফেসবুকও দেখার চেষ্টা করতেছি, ইউ পিপল আর মোস্ট আনপ্রোডাক্টিভ পিপল। এই সমস্ত মানুষ থেকে যত তাড়াতাড়ি এলিমিনেট করা যায়, অর্গানাইজেশন তত ভালো হবে। আর আপনাদের জন্য আমার যেটা টিপস থাকবে সেটা হচ্ছে অলওয়েজ লিভ ইন এ প্রেজেন্ট মোমেন্ট। হয়তো এখানেই বসে আছেন, এইটা ঠিক না বুঝে আপনি ফোন টিপতেছেন বসে, তো ইউ আর নট হিয়ার, ইউ আর নট লিসনিং। এই যে আমাদের এই কথাগুলো, এগুলো তো অনেক দিনের অভিজ্ঞতার ফসল। দিস ক্যান বি আপনি একটা MBA করে ফেলতে পারেন, কিন্তু এই যে নলেজগুলো, কম্বাইন্ড নলেজগুলো, এটা 50টা MBA সমান। তো ইফ ইউ হ্যাভ টেকেন ইভেন ওয়ান লেসন ফ্রম দিস ক্যান বি এ গেম চেঞ্জার। থ্যাংকস ধন্যবাদ মনজুর সবাইকে। ভাই ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস। মানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন আর কি, মানে আপনার কনসেন্ট্রেশনটা যখন সবসময় ইউ হ্যাভ টু লিভ ইন ইউর প্রেজেন্ট। সো একদম বর্তমান নিয়ে ফোকাস করা, ওইটাই শেখা। তো ভাই আমি খুব কুইকলি, আমাদের সামনে 6 মিনিট দেখতে পাচ্ছি আমি, সো কুইকলি আপনাদের দুজনের কাছে আসবো। সো আমি এবার একটু চেঞ্জ করি ভাইয়াকে দিয়ে, কারণ রাইসুল ভাই একটু বেশি বলবেন, আমি শিওর, সময়টা বেশি রাখার জন্য। সেটা হচ্ছে তারেক ভাই, আপনাকে জাস্ট ডেটা নিয়ে ছোট্ট একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে আমি জানি যে আপনারা মূলত SaaS প্রোডাক্ট নিয়ে প্রচুর কাজ করেছেন। সো সেইখানে একটা মেজর ডেটা সোর্স হচ্ছে কাস্টমার ডেটা, লাইক কাস্টমার কোয়ারিজ। হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? এবং সেইটা করতে গেলে, কাস্টমার কোয়ারি ম্যানেজ করতে গেলে আপনাকে এক্সট্রা কোনো সফটওয়্যার বানাতে হচ্ছে কিনা, বা আপনি থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করছেন কিনা, এইখানেও তো একটা আসলে বিজনেস স্কোপ ওপেন হচ্ছে। হ্যাঁ, রাইট, ক্রিয়েটিং আ কাস্টমার সার্ভিস সলিউশন ফর ইউর ওন কোম্পানি অ্যান্ড দেন এগেইন সেল ইট টু দ্য কাস্টমার্স। সো এরকম কিছু আপনারা করেছেন কিনা, বা এই জায়গা থেকে আপনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে এই জায়গাটা আসলে কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য ফর এ SaaS কোম্পানি? না, আমরা যেহেতু প্রোডাক্ট কোম্পানি, সো প্রোডাক্ট কোম্পানির ক্ষেত্রে কাস্টমার সাপোর্টটা খুবই ক্রুশিয়াল। তো আমরা নিজেরা তৈরি করতে যাই নাই কখনো, কারণ এটা অনেক বড়, মানে
আমরা যেটা করি যে সব সময় যে কোনো একটা প্রবলেম পড়লে নিজেরা একটা কিছু বানাই ফেলি প্রোগ্রামারদের বা এই মানে একটা খাইছিল আর কি একটা সমস্যা হ্যাঁ, আর কি। এটা একটা সমস্যা দিন শেষে দেখা যায় যে অনেক জিনিস বানাই ফেলছি বাট ওইটা মেনটেন করা যায় না সো কাস্টমার সাপোর্টের জন্য আমরা কখনো কিছু বানাই নাই বাট একটা জিনিস বানাইছি যে আমাদের তো কাস্টমার কুইরি আসে অনেক আপনি যেটা বললেন এবং বিভিন্ন জায়গা থেকে ফিচার রিকোয়েস্ট কালেক্ট হয় তো এইটা করার জন্য এবং কাস্টমারকে দেখাতে হয় যে আমাদের সামনে কি আসতেছে এবং কি আসতে পারে তো আমরা এই জন্য একটা কি বলা যায় রোড ম্যাপিং টুল তৈরি করছি আর কি যেটা ওপেন সোর্স করে দিছি যে মানুষজন তারা সাবমিট করতে পারে তাদের আইডিয়া মানুষ ভোট করতে পারে এবং আমাদের যেহেতু মাল্টিপল জায়গা থেকে কালেক্ট হয় যে সাপোর্ট টিকিট সিস্টেম আমাদের আছে যেটা আমরা ওপেন সোর্স একটা সাপোর্ট টিকিটিং সিস্টেম ইউজ করি তারপর ফেসবুক কমিউনিটি আছে প্লাস আমরা নিজেদের কমিউনিটি মানে অফ অফ ফেসবুক আমরা তৈরি করতেছি আর কি তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের কাস্টমার কুইরি বা বিভিন্ন ধরনের জমা হয় আর কি তো আমরা কম্বিনেশন অফ ফিউ টুলস যেমন রোড ম্যাপিংয়ের জন্য আমরা সেটা ইউজ করতেছি আমরা গিটহাব ইউজ করি মেইনলি গিটহাবের প্রজেক্টসটা ইউজ করি সেখানে সব প্রত্যেকটা ফিচার রিকোয়েস্টকে আমরা নিয়ে এসে একটা ইস্যু তৈরি করি আবার যদি ডিসকাশন করতে হয় যে এটা আমরা তৈরি করবো কি করবো না বা এই ফিচারটা বানাবো কি বানাবো না তা সেটা আমরা ডিসকাশনের মধ্যে সেটাও গিটহাবের মধ্যে ম্যানেজ করি দেন সেটা পাবলিকলি আমরা ডিসপ্লে করি হচ্ছে আমাদের রোড ম্যাপিং টুলে এবং সেটা আমাদের সেটা আমাদের ডিসাইড করতে হেল্প করে যে কোন ফিচারটা আমরা আগে করতে চাই হ্যাঁ এবং সাপোর্ট টিকিট বলতে আমরা বর্তমানে শুধুমাত্র লাইভ চ্যাট ইউজ করি এবং মানে টিকিট সিস্টেম ইউজ করি আর কি এখন আমরা কোনো ভিডিও কনফারেন্সিং ঠিক না মানে ফোন কল বা এই ধরনের কিছু ইউজ করি না তো টু দ্য পয়েন্ট বলতে গেলে টিকিট সিস্টেমটাকে আমরা বেশি করি আমরা নিজেরা বানাই নাই আমরা মানুষের বানানোটা ইউজ করি আর কি আচ্ছা পারফেক্ট তো এখান থেকে একটা ইনসাইট হচ্ছে সব বানাতে বসে পড়া যাবে না আর কি So, খুবই ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে কারণ আমরা অনেক সময় এই কাজটা করে থাকি কারণ আমরা বানাতে পারি তো ছোটোখাটো কিছু বানাতে পারি এবং বানাতে পারি বলে আমরা ঠাস করে মনে করি আর এটা বানাই ফেলি আমি বানালেই তো মানে বিক্রি হবে না এটা ঠিক না আপনি যেটা বানাচ্ছেন এটা আপনার লায়াবিলিটিও হয়ে যেতে পারে ঠিক আছে সো এনিওয়েজ তো এরপরে আমি রাইসুল ভাইয়ের কাছে আসছি ভাইয়া তো আপনি আসলে আমি আপনাকে যে প্রশ্ন করবো আপনি সব উত্তর আগেই দিয়ে দিয়েছেন সো তারপরেও আমি একটা প্রশ্ন করছি আপনাকে যে what strategies do you use in your business to identify scalable opportunities from your user data আপনি যে ইউজার ডেটাগুলো পাচ্ছেন আপনার বিজনেস থেকে সেখান থেকে আপনি স্ট্র্যাটেজিগুলো কিভাবে ডেভেলপ করেন ফর স্কেলেবল অপরচুনিটিস ক্রিয়েট করার জন্য ফার্দার বিজনেস ডেভেলপমেন্টের জন্য রাইট থ্যাংক ইউ সো এই জায়গাটাতে আমি বলবো যে মানে কিউরিয়াস হওয়া যে সাপোজ মানে কি হচ্ছে অনেক সময় ডেটা কিন্তু মিসলিডিং ইনফরমেশন দিতে পারে সো সেই জায়গাটাতে কিউরিয়াস হওয়া হাইপোথিসিস নিয়ে আসা হাইপোথিসিস থেকে ডেটা কালেক্ট করে সেটাকে অ্যানালাইজ করে দেখা যে এই হাইপোথিসিসটা রাইট হচ্ছে কিনা আমি যদি একটা এক্সাম্পল দিই যেমন আমরা এআই নিয়ে কাজ করতেছি প্রায় 7-8 বছর ধরে এবং এআইতে আমাদের যেমন ইয়াতে কেগেল কম্পিটিশনে আমাদের মাল্টিপল সাবমিশন আছে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড উইনিং আছে হার্ভার্ড এমআইটির এগেনস্টে সো এরকম ধরনের খুব ভালো এআই এর কাজ হয়েছে কিন্তু আমাদের ডেটা শো করে যে এআই এর যে মডেল বিল্ডিংয়ের কাজ বা নতুন একটা এআই মডেল তৈরি করার কাজ নতুন একটা অ্যালগোরিদম তৈরি করার কাজ এগুলা কাজ আমরা ইন্টারন্যাশনালি বেশি একটা পাই না বিকজ ইন্টারন্যাশনালি আসলে এই কাজগুলোর অ্যামাউন্ট খুব কম অন দ্য আদার হ্যান্ড এআই ইমপ্লিমেন্টেশন এআই ইন্টিগ্রেশন যে সাপোজ আমি একটা মাল্টিপল এআই মডেল নিয়ে ইন্টিগ্রেট করে কম্বাইন করে একটা বেটার মডেল বানাবো বা একটা কোনো প্রবলেম সলভ করব বিকজ বেশিরভাগ পিপল ডাজ নট হ্যাভ ডেটা তো যার জন্য নতুন একটা মডেল বানানোটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় তো কিন্তু এক্সিস্টিং মডেলকে কম্বাইন করে একটা বেটার আউটপুট দেওয়া ওই জিনিসগুলো দেখা যায় যে আমাদের এখন হেভিলি হচ্ছে আমাদের যেমন এখন টোটাল 800 পিপলের মধ্যে 630 মতন আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো 630 সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে অলরেডি 150 প্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ার এআই অলরেডি তাদের প্রজেক্টে ইউজ করতেছে অ্যাজ ইন এআই ইন্টিগ্রেট করতেছে এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ইত্যাদি আমরা আমাদের টার্গেট হচ্ছে যে
টোটাল 500 যারা একেবারে পিওর সফটওয়্যার ডেভেলপমেন্ট কোড করাতে কাজ করে তারা সবাই যাতে এআই এনাবলড হয়, তো সেই জায়গাটাতে আমাদের অলরেডি প্রায় 250-র মতন পিপল ট্রেন। সো এরকম আর কি, যে আমরা ডেটাটাকে দেখি যে আচ্ছা কোন জায়গাটাতে অপরচুনিটি আছে। অনেক সময় হাইপোথিসিস তৈরি করি, তারপরে টেস্ট করে দেখি যে এই ডেটাটা কাজ করতেছে কিনা। যেমন আমরা রিসেন্টলি মালয়েশিয়াতে অফিস করেছি মেইনলি সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য, কিন্তু কাজ অফিস করতে গিয়ে মনে হলো যে এখানে সেলস অপরচুনিটি আছে, তো তারপর আমরা সেলস অফিস করলাম, আমরা দেখি যে ওখানে কিছু কিছু কাজ আসতেছে। কম্পেয়ার টু ইউএসএতে যেমন অনেক বেশি অপরচুনিটি থাকার কথা, কিন্তু ইউএসএতে ক্র্যাক করা ডিফিকাল্ট হচ্ছে। সো ওইটা আর কি, যে হাইপোথিসিস তৈরি করা, টেস্ট করা, দেখা যে কোনটা কাজ করতেছে। সো কাইন্ড অফ আর কি ছোট ছোট টেস্ট করে দেখা কোনটা কাজ করতেছে, তারপর যেটা কাজ করতেছে সেটাকে বড় করার চেষ্টা করা, এরকম আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমরা তিনটা জায়গা থেকে আমরা 3 ধরনের ভিউজ পেয়েছি, এবং 3জন ভাইয়া 3 ধরনের কোম্পানি নিয়ে কাজ করেন, এবং আমরা সবার কাছ থেকেই একটা ইনসাইট পেলাম, একটা সামারি পেলাম। সো ইট ওয়াজ এ রিয়েলি ইনসাইটফুল সেশন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, অ্যান্ড যারা ওয়েব অ্যান্ড ডাটা সামিট এসেছেন সবাইকে এগেইন থ্যাংক ইউ।